প্রথমেই সকলকে বলি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তোমাদের নতুন বছরটা সকলের খুব খুব ভালো যাক। আর আজকের নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। নিশ্চয়ই তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে তো বুঝতেই পারছো, আজকে নববর্ষের দিন সকালবেলা, মানে আজকে হচ্ছে মঙ্গলবার। আর নিচের বাগানের এই আপেল গাছটায় কি সুন্দর ছোট্ট ছোট্ট সাদা রঙের ফুল ফুটেছে। একদিকে আপেল ফুল, একদিকে চেরি ফুল। কি যে ভালো লাগে না সকালবেলা এখানে দাঁড়িয়ে থাকতে। আজকে যেহেতু মঙ্গলবার আর আমি বৈশাখ মাসের মঙ্গলবারটায় মা মঙ্গলচণ্ডীর যে পুজো হয় তো সেটা করি। তো এই পুজোতে বাড়িতে সারাদিনে মানে আমি আর কি ভাত খেতে পারবো না, তো চালের জিনিস বাদ দিয়ে লুচি পরোটা এইসব জাতীয় জিনিস খাওয়া যায়। তো আজকে নববর্ষের দিন, তো ভাবলাম দুপুরবেলায় কী বানাই। তো এই জন্য সকালবেলাতেই একটুখানি পনির বানিয়ে রেখেছিলাম। পনিরটা নিজেই বাড়িতে বানিয়েছি, আর সাথে দেখি আর কি করা যায়, তবে লুচিটা তো করবই। আর সকালবেলাতে পুজো করতে করতে বেশ অনেক দেরি হয়ে গেছে। আর সুকান্তও আজকে নেই যে আমাকে একটুখানি হেল্প করবে, ওর তো আজকে অফিস আছে, তো বাড়ি থেকেই অফিস করছে, বাট বিজি তো অফিসে না। আর এখন অলরেডি বেজে গেছে দুপুর 12টা। এই 12টার সময় রান্নাঘরে এলাম রান্না করতে, জানি না কটায় আজকে রান্নাটা শেষ করব। আজকে একটু বিকেলবেলায় বাইরে যাওয়ার প্ল্যান আছে, তো খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরোবো। ততক্ষণে সুকান্তর অফিসটাও অনেকটাই হয়ে যাবে। প্রথমে ভেবেছিলাম একটু সেমাইয়ের পায়েস করব, তো সেমাইয়ের পায়েস করার জন্য সেমাইটা বেরও করেছিলাম। তারপরে হঠাৎ দেখি সেমাইয়ের গায়ে লেখা আছে এটার মধ্যে রাইস ফ্লোর আছে, তো এই জন্য আর সেমাইটা করা যাবে না। এই জন্য সুজিটাকে একটুখানি ঘি দিয়ে ভালো করে ভেজে সাইডে রেখে দিলাম। আর এদিকে আগে পনিরটাকে করে নিই, তারপর সুজিটাকে বানাবো। পনিরটা করার জন্য আলুটাকে না আমি হালকা করে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম। এতে না আমি দেখেছি ঝোলটা বেশ সুন্দর হয় খেতে, আলুগুলো বেশি সুন্দর লাগে খেতে। আর এই যে মশলার পেস্টটা করে রেখেছি এটার ভিতরে দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা আর একটু আদা, তার সাথে মিশিয়েছিলাম কয়েকটা কাজু আর একটুখানি চারমগজ। এটা দিয়েই একটা সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো এটাকে দিয়েই এটাকে ভালো করে কষিয়ে নেব, তারপর এটাতে জল ঢেলে দেব। আজকে এই পনিরটা বানানোর জন্য কিন্তু নর্মাল কোনো জল দিচ্ছি না, ওই যে ছানা কেটেছিলাম যে জলটাই, সেই জলটাই এটার মধ্যে দিয়ে দেব। তো অনেকটাই তো ছানার জল থাকে, কিছুটা দেব এর ভেতরে, আর আটা যখন মাখবো তার সাথেও কিছুটা মিশিয়ে দেব। ছানার জল দিয়ে আটা মাখলে তো মানে লুচি পরোটা যেটাই করো না কেন ভীষণ নরম হয়, খেতেও বেশ টেস্ট হয়। আমি তো কোনোদিনই ছানার জলগুলোকে ফেলে দিই না, ওই ছানার জলগুলো দিয়ে কখনো যদি ডাল সিদ্ধ করি তার মধ্যে দিয়ে দিই, আটা মাখার মধ্যে দিয়ে দিই, কোনো তরকারি গ্রেভি বানালে তার ভেতরে দিয়ে দিই। তো ছানার জলটার না অনেক উপকারিতা আছে, তো এই জন্য আমি আর ওগুলোকে ফেলি না। লুচির আটাটাও মেখে নিয়েছি, আর এদিকে লুচির তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। তো লুচিগুলো এবার একটুখানি ঝটপট করে ভেজে নিই। তো এদিকে আমি সুজিটাও বসিয়ে দিয়েছি, তবে সুজিটা নাড়ার জন্য সুকান্তকে একটুখানি ডাকলাম যে তুমি আমাকে একটুখানি হেল্প করে দিয়ে যাও, নাহলে লুচির তেলটা বড্ড গরম হয়ে গেছে, একা একা আর হয়ে উঠছিল না। এই লুচিটা তো দেখতে মজার টাইপের হয়েছে, এটা এদিকে গোল হয়নি কিন্তু ফুলেছে কিন্তু দারুণ সুন্দরভাবে। আজকের লুচিগুলো প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলেছে। আজ একদম লুচি ভাজাতে আমি একদম সুপার হিট হয়ে গেছি। রান্না করতে করতে আজকে 2টো বেজে গেছে। আর আজকে দুপুরে লাঞ্চ মেনু এই যে আজকে পনির আলুর তরকারি, বেগুন ভাজা, লুচি আর সাথে আছে সুজি। আয় বাবা খেতে আয়। মিষ্টুর ফেভারিট জিনিস লুচি। কতটা ফেভারিট? কি দিয়ে খাবে তুমি? আচ্ছা। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আজকে আর একটু রেস্ট নেওয়ার টাইম হয়নি, তো খাওয়া দাওয়া করেই সাথে সাথে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখানে যাব, এখানে একটা সাই বাবার মন্দির আছে, তো সেখানে, তবে ওখানে কোনো পুজো দেওয়ার অপশান নেই, এমনি ওখানে যাব একটু ঠাকুর দর্শন করে আবার ফিরে আসব। এখানে কিন্তু গাড়ির পেছনে বসলেও কিন্তু সিট বেল্ট কিন্তু লাগাতেই হবে। আর মিষ্টু যেহেতু ছোট,
তো সেই জন্য ওকে বুস্টার সিট হিসাবে এক ধরনের সিট এখানে কিনতে পাওয়া যায়, সেগুলো কিন্তু গাড়ির পেছনে বাচ্চা থাকলে তাদেরকে কিন্তু ইউজ করতেই হবে। 400 meters, turn left onto Wörthersee Zittiferstraße. আজকে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে বেলডিন। আর এই বেলডিন যাওয়ার রাস্তাটা একবার দেখো কি সুন্দর। আসলে কি অস্ট্রিয়ার কিন্তু প্রত্যেকটা জায়গায় ভীষণ সুন্দর। বাড়ির থেকে যেমনি দুপা বেরোবে তার যে সৌন্দর্য সেটাই সত্যি বলতে ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের বাড়ির থেকে এই জায়গাটা কিন্তু বেশি দূর না, ওই 30 মিনিটসের মতো লাগে। তবে ট্রেনেও আসা যায়, আবার বাসেও আসা যায়। আমরা তো পৌঁছে গেছি, তবে এখানে একটা লোকও দেখা যাচ্ছে না, আশেপাশে কেউ নেই। তো আমরা তিনজনে এখন এগিয়ে যাই মন্দিরের দিকে। আর এখানে আগের বার যখন আমরা এসেছিলাম না, তখন কিন্তু বাসেই এসেছিলাম, আর বাসের রোডটা আবার আলাদা। আজকে যেই রাস্তাটা দিয়ে আমরা এলাম গাড়িতে করে, সেই রাস্তাটা সেম রোড না। আজকে কিন্তু নেই, দেখো গন্ধটা। আজকে আর কেউ ধূপকাঠি কেউ জ্বালায়নি। কি ধরনের বৃষ্টি বলো তো, একদিকে রোদ আর এদিকে ঝিরিঝিরি করে বৃষ্টি। এই হচ্ছে সাই বাবার মন্দিরটা। তবে এখানে অনেকগুলো শিবলিঙ্গও রাখা আছে, সাথে আবার গণপতি বাপ্পাও আছে। ওপাশে একটা মা দুর্গার একটা ছোট্ট মূর্তি রাখা আছে, কিন্তু কোনোটাই ঠিকঠাক অ্যারেঞ্জ করে করা নেই, শুধু সাই বাবার টেম্পলটাকেই ঠিকঠাক করা আছে। এখানে কিন্তু অনেকেই আসে মেডিটেশন করতে। তো এর আগের বার যখন আমরা এসেছিলাম তখন একজন লেডি ছিল, তো উনি আমাদের সাথে সাথে একটা কম্বল দিল এবং বলল পা ঠা ঢেকে তোমরা এখানে মেডিটেশন করতে পারো। সে টাইমে না খুব ঠান্ডা ছিল এখানটায়, বৃষ্টি হচ্ছিল। আজও সেই বৃষ্টিই হচ্ছে, তবে বৃষ্টিটা আজকে একটু কম। দূরে একটা হাবন কুণ্ডও আছে, হয়তো ওখানে কোনো অকেশনালি যজ্ঞ করে পুজো হয়, তবে এটা সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। আর এই মন্দিরের জায়গাটা কিন্তু দারুণ সুন্দর, চারিদিকটা পুরো পাহাড়ে মোড়া, আর চারিদিকে যে কত ক্রিসমাস ট্রি আছে, দারুণ লাগে এই জায়গাটায় বসে থাকতে। এখানে বসে বসে আমি একটা জিনিসই বলছিলাম যে এই যে গণেশ ঠাকুরের মাথার উপরে যে ছাদটা আছে, সেই ছাদটা তো একটু সুন্দর করে বানায়নি, কারণ ওই ছাদটা তো ফাঁকা ফাঁকা। তার ফলে যে বৃষ্টি হোক বা বরফ হোক পুরোটাই তো ঠাকুরের গায়ে গিয়েই পড়ছে। আর যে বক্সটায় করে মনে হয় গণেশ ঠাকুরটাকে নিয়ে এসেছিল, সেই বক্সটা করেই এখানে বসিয়ে রেখেছে। আবার গণেশ ঠাকুরের সামনে আমার দুটো টব রেখে দিয়েছে, গাছগুলোতে না আছে কোনো জল, না আছে কিছু, গাছগুলোর পুরো মানে মরা মরা অবস্থা। হ্যাঁ হ্যাঁ, যে রাস্তাটা দিয়ে এলাম ওই রাস্তাটা দিয়ে যাই, কারণ ওটা আমরা অলরেডি চেনা পরিচিতি হয়ে গেছে। তাহলে আগের দিন যেটা দিয়ে বাসটা এসেছিল ওই রাস্তাটাও যাওয়া যায়। ওটা অনেক বড় রাস্তা, ওটা অনেক বড় রাস্তা। আর রাস্তা দিয়ে যেতে যেতে এরকম একটা সুন্দর জায়গা দেখলে দাঁড়াতে তো হবেই। তো আমরা এখানে দাঁড়িয়ে ভাবলাম এই জায়গাটা একটুখানি টাইম কাটিয়ে তারপরে বাড়িতে যাব। এখন কিন্তু বাজে 9 করে হলেও 6টার মতো। বাবা কত মাছ, আর লেকটার সামনে আসতেই দেখি কত মাছ এখানে দিব্যি খেলে খেলে বেড়াচ্ছে। আর এখানকার জলটা যেহেতু এতটাই পরিষ্কার যে মাছগুলোকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই জায়গাটায় মনে হয় অনেক ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি হয়, এই জন্য বিভিন্ন জায়গায় স্পোর্টস অ্যাক্টিভিটি বিভিন্ন ধরনের ছবি টবি দেওয়া আছে। তবে এখনও এগুলো স্টার্ট হয়নি, এগুলো সবই স্টার্ট হবে ওই গরমের টাইমটায়। আর গরমের টাইমে এই জায়গাগুলোতে লোকজন পুরো গিজগিজ করবে, কোনো জায়গা ফাঁকা পাওয়া যায় না, একটা বসার জায়গাও পাওয়া যায় না। এখন তো দিব্যি ফাঁকা, সুন্দরভাবে ঘুরে নিচ্ছি। ওই গরমের টাইমে আসলেই দেখা যাবে এই লেকগুলোতে একটা জায়গাও বসার নেই। মিষ্টু এখন দূরে গিয়ে একা একাই বসে বসে বাইরে শোভা দেখছে। আমি পেছন থেকে টুক করে একটা ভিডিও করে নিলাম। আসলে ও না আজকাল একদম ফটো টটো তুলতে চায় না, আর এই ছোটোবেলার জিনিসগুলোই তো আমাদের কাছে স্মৃতি হয়ে থাকে। আর আজকাল মনে হয় যেন খুব তাড়াতাড়ি ও ছোটোর থেকে বড় হয়ে গেল। আর এত সুন্দর একটা দোলনা দেখে দোল না খেলে কি হয়, তো আমি আর মিষ্টু এজন্য বসে বসে একটুখানি দোল খাচ্ছি। তবে এই দোলনাটা না একটু অদ্ভুত ধরনের দেখতে। মিষ্টু প্রথমে এটাতে বসতে চাইছিল না, আমি বললাম বসে নে, এর পরের বার যখন আসবো গরমের টাইমটায় তখন আর এটাতে কিন্তু জায়গা পাবি না। অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাই।
আমরাও বাড়িতে পৌঁছে গেছি। আর বারান্দা থেকে যে তোমাদের পিঙ্ক কালারের গাছটা দেখায়, দাঁড়াও তোমাদেরকে কাছ থেকে গাছটা দেখায় যে কি সুন্দর এখানকার এই ফুলগুলো। তবে এই ফুলগুলো দেখতে যেমন সুন্দর, তবে এই ফুলগুলোর কিন্তু কোনো গন্ধ নেই। এখনো গাছে তেমনভাবে কিন্তু কোনো পাতা আসেনি, শুধুই ফুল আর ফুল। চলো এই সুন্দর ফুলগুলো দেখতে দেখতে আমরা বাড়ির ভেতরে যাই আর ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।